সতর্কীকরণ একখান ভয় পাওয়ার কিছু নাই কোনো মামলা মকদ্দমা না এই পডকাস্ট বানাইছি বুঝবার আর বুঝাইবার লাইগ্গা তাই ভুল ধরা পড়লে বই ছুঁইরা না দৌড়ায়া একখান ঠান্ডা কমেন্ট ফালায়েন। আপনেরে ধৈরা ধৈরা শেখাই আর আপনি ধরলে আমরাও শিখি মিল্লা চলি নোয়াখাইল্লা স্টাইলে। গোয়েন্দা গল্পের ভক্তরা, আইনের পাঠশালায় আপনাদের স্বাগত। আমি আপনাদের আইন শিক্ষক। আজ আমরা এমন এক রহস্য ভেদ করব যা আদালত পাড়ায় বহু কেসের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমার সাথে আছে আমার সবচেয়ে আগ্রহী কিন্তু মাঝে মাঝে একটু গুলিয়ে ফেলা ছাত্রী রিনা। স্যার, পদোন্নতির পরীক্ষার জন্য তো মাথা চুলকে চুলকে অস্থির। আশা করি আজ আপনার জাদুকরী ব্যাখ্যায় সব রহস্য ভেদ হবে। হা রিনা, অবশ্যই হবে। তো শুরু করা যাক আমাদের প্রথম রহস্য দিয়ে। রিনা, বলো তো, মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে? সহজ করে বলতে পারবে কি? স্যার, মৃত্যুকালীন জবানবন্দি মানে কি ওই যে সিনেমার মতো করে কেউ মরার আগে কিছু বলে যায় আর সেটাই পরে প্রমাণ হিসেবে কাজ করে? অনেকটা সেরকমই, তবে সিনেমার চেয়ে একটু বেশি আইনি মারপ্যাচ আছে। শোনো, সাক্ষ্য আইনের ৩২ ধারা ও পিআরবি ২৬৬, ৩১২ এর উপবিধি অনুযায়ী আসন্ন মৃত্যুর সম্মুখীন কোনো ব্যক্তি তার মৃত্যুর কারণ সম্পর্কে বা যে ঘটনার ফলে তার মৃত্যু ঘটছে সে সম্পর্কে কিংবা আদালতে বিচারাধীন কোনো ঘটনায় তার অবগতি সম্পর্কে যে লিখিত বা মৌখিক বিবৃতি দিয়ে থাকেন তাকেই মৃত্যুকালীন জবানবন্দি বলে। তার মানে সেই যে মারা যাচ্ছে সেটা তার বুঝতে পারাটা জরুরি, তাই না? একদম ঠিক। ওই যে দেখছ, সাক্ষ্য আইনের ৩২ ধারার ১ উপধারা অনুযায়ী আদালতে যখন কোনো ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন ওঠে তখন ওই ব্যক্তির মৃত্যুকালীন জবানবন্দি আদালতে প্রমাণ হিসেবে বেশ গুরুত্বপূর্ণ। এটা মনে রাখার জন্য একটা টিপস দিতে পারি। মরা মানুষ যা বলে তাই আইন মানে। এখানে মরা মানুষ মানে মৃতপ্রায় ব্যক্তি। মরা মানুষ যা বলে তাই আইন মানে? বা, এটা বেশ কাছে দেবে। রিনা, তোমার গোয়েন্দা চোখ তো বেশ তীক্ষ্ণ দেখছি। তাহলে বলো তো, এই যে মৃত্যুকালীন জবানবন্দি, এটা আইনগতভাবে কোন ধারা আর বিধিতে লুকিয়ে আছে? দেখি তোমার স্মৃতির জাদু কতখানি কাজ করে। স্যার, এই রহস্য তো আমি এখন নখদর্পণে। সাক্ষ্য আইনের ৩২ ধারা আর পিআরবি এর ২৬৬ আর ৩১২ এর উপবিধি, এই রায় হল এই জবানবন্দির পেছনের মূল রহস্য। মরা মানুষ যা বলে তাই আইন মানে, এই মন্ত্র তো আর ভুলছি না। চমৎকার, তাহলে পরের ধাপে যাই। আচ্ছা রিনা, এই যে এত গুরুত্বপূর্ণ একটা জবানবন্দি, এটা কি যে কেউ রেকর্ড করতে পারে? ধরো তুমি আর আমি বসে আছি, তোমার সামনে একজন আহত ব্যক্তি কিছু বলল, তুমি কি সেটা রেকর্ড করে নিতে পারবে? মৃত্যুকালীন জবানবন্দি কে কে রেকর্ড করতে পারেন? হ্যাঁ স্যার, আমি পারব। মানে আপনি তো বললেন যে এটা পুলিশ অফিসারও করতে পারেন। অর্ধেক ঠিক, অর্ধেক ভুল। শোনো, মূলত ম্যাজিস্ট্রেট, ডাক্তাররা মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করবেন এবং এতে বিবৃতিদাতার স্বাক্ষর নেবেন। তবে হ্যাঁ, পিআরবি ২৬৬ মোতাবেক অনিবার্য কারণবশত গ্রাম প্রধান, চৌকিদার বা ইউপি সদস্যগণ ২ জন বা ততোধিক সাক্ষীর স্বাক্ষর নিয়ে মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করতে পারেন। তার মানে পুলিশ অফিসাররাও পারেন, তাই না? নাকি এটা শুধু সিনেমার পুলিশের কাজ? সিনেমার মতো হলেও আসল আইনও আমাদের সেই ক্ষমতা দিয়েছে রিনা। তবে একটা শর্ত আছে। কি শর্ত স্যার? দ্রুত বলুন, রহস্যের গন্ধ পাচ্ছি। ব্যাখ্যা করে বলছি। যদি ম্যাজিস্ট্রেট বা ডাক্তার না থাকে, মানে কেউ যদি না আসে, তবেই আমাদের তদন্তকারী অফিসাররা মাঠে নামবেন। তারা তখন বিবৃতিদাতার এবং ২ জন নন পুলিশ সাক্ষীর স্বাক্ষর নিয়ে জবানবন্দি লিপিবদ্ধ করবেন। বুঝতে পারলে? তার মানে একজন পুলিশ কনস্টেবলও এমন গুরুত্বপূর্ণ কাজ করতে পারবে? এটা তো দারুণ ব্যাপার। আমার পদোন্নতির জন্য দারুণ একটা পয়েন্ট হবে। একদম। মনে রেখো, সাক্ষ্য আইনের ৩২ ধারা আর পিআরবি ২৬৬ বিধি, এটাই আমাদের আসল সিক্রেট ওয়েপন। তাই তো বলি, ম্যাজিস্ট্রেট ডাক্তার আসল, অন্যরা যখন তখন। ম্যাজিস্ট্রেট ডাক্তার আসল, অন্যরা যখন তখন। দারুণ স্যার।
তার মানে ডাক্তার না থাকলেও আমি যদি বিপদে পড়ি তাহলে আমার সিনিয়র অফিসার বা এমনকি আমি নিজেও নিতে পারি, যদি পরিস্থিতি অনুযায়ী অন্য কেউ না থাকে। একদম ঠিক। তোমার মাথায় আইন ঢুকতে শুরু করেছে দেখছি। রিনা, তুমি তো বেশ পাকা গোয়েন্দা হয়ে উঠছ দেখছি। তাহলে বলো তো, এই যে মৃত্যুকালীন জবানবন্দি, কে কে এটা রেকর্ড করতে পারে আর কোন আইনের ক্ষমতা দেওয়া আছে? দেখি তোমার আইন জ্ঞানের ঝুলি কতটা ভারী হয়েছে। স্যার, এই রহস্য তো আমি কবেই খুলে ফেলেছি। ম্যাজিস্ট্রেট ডাক্তার তো আছেনই, তবে বিপদে পড়লে আমাদের তদন্তকারী অফিসাররাও পারেন, এমনকি ক্ষেত্র বিশেষে আমি একজন কনস্টেবলও। আর এর সব ক্ষমতা লুকিয়ে আছে সাক্ষ্য আইনের ৩২ ধারা আর পিআরবি এর ২৬৬ বিধিতে। ম্যাজিস্ট্রেট ডাক্তার আসল, অন্যরা যখন তখন। এই মন্ত্রই তো আমাকে শিখিয়েছেন। রিনা, এবার একটু সিরিয়াস প্রশ্ন। জবানবন্দি রেকর্ড করা তো হলো, কিন্তু এটা যেনতেনভাবে করলেই কি চলবে? যদি নিয়ম না মানা হয় তাহলে কি আদালতের কোনো মূল্য থাকবে? বলো তো, মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করার সময় কি কি নিয়ম পালন করতে হয়? স্যার, প্রথমেই তো ভাষা। যে ভাষায় বলা হচ্ছে সেই ভাষাতেই লিখতে হবে, নইলে তো রামগরুর ছানা হয়ে যাবে। একদম ঠিক। ভাষার ব্যাপারটা তো জরুরি, তবে শুধু ভাষা নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ গোয়েন্দা নিয়ম মানতে হবে। কি কি নিয়ম স্যার? প্রথমত, কমপক্ষে ২ জন নন পুলিশ সাক্ষীর সামনে জবানবন্দি নিতে হবে, আর তাদের স্বাক্ষরও চাই, যেন পরে কেউ ষড়যন্ত্র বলতে না পারে। নন পুলিশ সাক্ষী, তার মানে আমাদের মতো পুলিশ হলে হবে না, তাই তো? এটা তো খুব দরকারি একটা টিপস। একদম। আর হ্যাঁ, তারিখ, সময় আর স্থান পরিষ্কার করে লিখবে, নইলে কিন্তু জবানবন্দিটা ভূতের জবানবন্দি মনে হতে পারে, আর সম্ভব হলে বিবৃতিদাতার স্বাক্ষর বা টিপসই নেবে। তারিখ, সময়, স্থান আর সই, বুঝতে পেরেছি স্যার, যেন কোনো ফাঁক না থাকে। ঠিক তাই। আর মনে দেখো, সাক্ষ্য আইনের ৩২(১) উপধারা আর পিআরবি ২৬৬ বিধি, এগুলোই তোমার আসল অস্ত্র। সহজ টিপসটা মনে রেখো: ভাষা, সাক্ষী, তারিখ, সই, গুরুত্ব মনে রেখো ভাই। নন পুলিশ সাক্ষী ব্যাপারটা খুব জরুরি স্যার। এর মানে কি পুলিশ সাক্ষীরা পক্ষপাতদুষ্ট হতে পারে? পক্ষপাতদুষ্ট না হতে পারে, কিন্তু আইনের দৃষ্টিতে নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য নন পুলিশ সাক্ষীর উপস্থিতি অপরিহার্য। এতে জবানবন্দির বিশ্বাসযোগ্যতা বাড়ে। বোঝাতে পারলাম তো? একদম পরিষ্কার স্যার। রিনা, তুমি তো এখন জবানবন্দি রেকর্ডিংয়ের রীতিনীতি মোটামুটি রপ্ত করে ফেলেছ, কিন্তু আসল জাদুটা কোথায় জানো? কোন ধারা আর বিধিতে এইসব নিয়মকানুন লেখা আছে? দেখি তোমার স্মৃতির ফাইল কত মজবুত। স্যার, এই রহস্যের চাবিকাঠি তো আমার হাতেই। সাক্ষ্য আইনের ৩২(১) উপধারা আর পিআরবি ২৬৬ বিধি, এরাই তো সব নিয়মের আধার। ভাষা, সাক্ষী, তারিখ, সই, গুরুত্ব মনে রেখো ভাই। এই মন্ত্র আমাকে আর ভুলতে দেবে না। রিনা, এবার একটা মজার প্রশ্ন। ধরো, একজন ব্যক্তি জবানবন্দি দিল যে সে মারা যাচ্ছে, কিন্তু আশ্চর্যভাবে সে বেঁচে গেল। সিনেমায় যেমন হয় আর কি। তাহলে তার ওই জবানবন্দির কি কোনো মূল্য থাকবে? মৃত্যুকালীন জবানবন্দির পর প্রদানকারী যদি বেঁচে যায়, তাহলে তার প্রদত্ত জবানবন্দির আইনগত মূল্য কতটুকু? স্যার, এটা তো একটা ট্রিকি প্রশ্ন। সে যদি বেঁচে যায় তাহলে তো আর মৃত্যুকালীন থাকল না, তাই না? ঠিক ধরেছ, এটাই মূল বিষয়। মৃত্যুকালীন জবানবন্দির পর জবানবন্দি প্রদানকারী যদি বেঁচে যায়, সেই ক্ষেত্রে তার জবানবন্দি ফৌজদারি কার্যবিধি আইনের ১৬১ ধারায় প্রদত্ত বিবৃতি হিসেবে গণ্য হবে। সাক্ষ্য আইনের ৩২(১) উপধারার অধীনে তখন আর মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে না। তাহলে কি তার কথার আর কোনো দামই থাকবে না? দাম থাকবে, তবে ভিন্নভাবে। আদালত প্রদত্ত মৃত্যুকালীন বিবৃতি সমর্থনের জন্য সাক্ষ্য আইনের ১৫৭ ধারা অর্থাৎ পূর্ববর্তী বিবৃতি সমর্থন, পূর্ববর্তী বিবৃতি খণ্ডনের জন্য সাক্ষ্য আইনের ১৪৫ ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের ১৬১ ধারা এবং ১৬২ ধারা অনুসারে আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। টিপস হচ্ছে, বেঁচে গেলে ডিডিআর ৯, ১৬১, ১৫৭, ১৪৫ নতুন পরিচয়।
বেঁচে গেলে ডিডিআর ৯, ১৬১, ১৫৭, ১৪৫ নতুন পরিচয়। বাহ, তার মানে জবানবন্দির মূল উদ্দেশ্য না থাকলেও তার কথার একটা পরোক্ষ মূল্য থাকে, যা অন্য সাক্ষ্যকে শক্তিশালী বা দুর্বল করতে পারে। একদম সঠিক। তোমার গোয়েন্দা মস্তিষ্ক এখন পুরোদমে কাজ করছে দেখছি। রিনা, এবার একটা ঘোর প্যাচের প্রশ্ন। ধরো কেউ মরতে মরতে বেঁচে গেল, সিনেমায় যেমন হয় আর কি, তাহলে তার সেই মৃত্যুকালীন জবানবন্দির কি কোনো দাম থাকবে, নাকি সব হাওয়ায় মিলিয়ে যাবে? আর কোন ধারায় এই মজার ঘটনাটা লুকিয়ে আছে? স্যার, এই রহস্যের চাবিকাঠি তো আমার হাতেই। সে যদি বেঁচে যায় তবে সেটা আর মৃত্যুকালীন থাকে না, তখন সেটা হয়ে যায় ফৌজদারি কার্যবিধি আইনের ১৬১ ধারার একটা বিবৃতি, আর সাক্ষ্য আইনের ১৫৭ ধারা সমর্থনের জন্য এবং ১৪৫ ধারা খণ্ডনের জন্য তাকে যাচাই করা যাবে। বেঁচে গেলে ডিডিআর ৯, ১৬১, ১৫৭, ১৪৫ নতুন পরিচয়। রিনা, এবার একটু আইনি গভীরতায় নামব। আমরা জানলাম মৃত্যুকালীন জবানবন্দি কি, এখন কোন কোন পরিস্থিতিতে এর সাক্ষ্যগত মূল্য আছে, অর্থাৎ ক্ষেত্র উল্লেখপূর্বক মৃত্যুকালীন জবানবন্দির সাক্ষ্যগত মূল্য আলোচনা করো। স্যার, সাক্ষ্য আইনের ৩২(১) উপধারা মোতাবেক যখন কোনো ব্যক্তির মৃত্যু বা মৃত্যুর কারণ সম্পর্কে আদালতে প্রশ্ন ওঠে, তখনই জবানবন্দির মূল্য আছে, ঠিক যেমন গোয়েন্দা গল্পের শেষ সূত্র। বাহ রেনা, গোয়েন্দাগিরি বেশ রপ্ত করে ফেলেছ, একদম ঠিক বলেছ। কিন্তু আরেকটু খোলজা করি। বলুন স্যার, আমি শুনতে প্রস্তুত। যখন কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে তার মৃত্যুর কারণ বা কিভাবে মারা যাচ্ছে এইসব নিয়ে কিছু বলে যায়, লিখিত বা মৌখিকভাবে, তখন সেটাই আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়, তাই তো? ঠিক যেমন একটা গল্পের শেষ অধ্যায়। একদম। অর্থাৎ যদি কারো মৃত্যু নিয়ে প্রশ্ন ওঠে আর মৃত ব্যক্তি মরার আগে সে বিষয়ে কিছু বলে যায়, সেটাই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু সব গল্পের শেষ মোড়। তার মানে মৃত্যুর কারণের রহস্য যখন, ডিডি তখন প্রাসঙ্গিক। এই টিপসটা তো দারুণ। ঠিক তাই, যখনই মৃত্যুর কারণের রহস্য দেখবে, বুঝবে সেখানে ডিডির গুরুত্ব আছে। মৃত্যুর কারণের রহস্য যখন, ডিডি তখন প্রাসঙ্গিক। তার মানে যদি কেউ অন্য কোনো বিষয়ে জবানবন্দি দেয় যেটা তার মৃত্যুর কারণ নয়, তাহলে সেটা কি মৃত্যুকালীন জবানবন্দি হবে না? না, সেটা মৃত্যুকালীন জবানবন্দি হিসেবেই বিবেচিত হবে না। এর মূল ভিত্তিই হল মৃত্যুর কারণ বা পারিপার্শ্বিক অবস্থা। বুঝতে পারছো তো আইনের সূক্ষ্মতা? ও, তাহলে তো বুঝলাম। তার মানে ডিটেকটিভ গল্পের মতো শুধু খুনির নাম বললেই হবে না, খুনের কারণটাও বলতে হবে, তাই না? আইনের সূক্ষ্মতাটা সত্যিই একটা চ্যালেঞ্জ। তুমি তো এখন বেশ ভালোই আইনের মর্ম বুঝতে পারছো। তাহলে বলো তো, এই যে মৃত্যুকালীন জবানবন্দির কথা বলছি, এটা আসলে কখন আর কিভাবে আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হয়? অর্থাৎ মৃত্যুকালীন জবানবন্দি কখন কিভাবে প্রাসঙ্গিক? সাক্ষ্য আইনের আলোকে আলোচনা করো। স্যার, আপনি বললেন যখন মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু শুধু কারণ জানলেই হবে নাকি আরও কিছু আছে? একদম ঠিক রিনা, তবে শুধু কারণ নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ দিক আছে। সাক্ষ্য আইনের ৩২(১) উপধারা আর পিআরবি ২৬৬ বিধি অনুযায়ী মৃত্যুকালীন জবানবন্দি আদালতে তখনই প্রাসঙ্গিক হবে যখন মৃত ব্যক্তি তার মৃত্যুর কারণ বা কোন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে সেই সম্পর্কে কোনো বিবৃতি দেয়। ধরো সে বলে গেল, অমুক আমাকে ধাক্কা মেরেছিল তাই আমি পড়ে গেছি। ও, তার মানে মারা যাওয়ার ভয় থাকুক বা না থাকুক, যদি ঘটনাটা মৃত্যুর সাথে জড়িত থাকে তাহলেই সেটা প্রাসঙ্গিক, ঠিক যেমন গল্পের মূল প্লট। একদম। কারণ আর ঘটনার সূত্র, ডিডি তার মূল মন্ত্র। এই মন্ত্রটা মনে রাখলেই হবে। এখন তো তোমার গোয়েন্দা মস্তিষ্ক আইনও চিনে ফেলেছে। কারণ আর ঘটনার সূত্র, ডিডি তার মূল মন্ত্র। তার মানে মরে যাবার ভয় না থাকলেও যদি ঘটনার সাথে মৃত্যুর কারণ জড়িত থাকে তাহলেও ডিডি প্রাসঙ্গিক হবে। ঠিক তাই, তুমি তো আইনকে বেশ আত্মস্থ করে ফেলেছ। রিনা, তুমি তো এখন আইনের জটিলতাগুলো বেশ ভালোই বুঝতে পারছ। তাহলে বলো তো দেখি, এই যে মৃত্যুকালীন জবানবন্দি, এটা ঠিক কোন ধারা আর বিধির জাদুতে আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হয়? দেখি তোমার আইনি স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। মুচকি হেসে আত্মবিশ্বাসের সাথে, স্যার, এই রহস্য তো এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। সাক্ষ্য আইনের ৩২(১) উপধারা আর পিআরবি বিধি ২৬৬, এরাই তো সব ম্যাজিকের মূল সূত্র। কারণ আর ঘটনার সূত্র, ডিডি তার মূল মন্ত্র। এই মন্ত্রই আমাকে আইন শিখিয়েছে।
রিনা, এইবার একটা শর্ট প্রশ্ন। তুমি তো সব বুঝেই গিয়েছো, এখন বলো তো, একটা মৃত্যুকালীন জবানবন্দি আদালতে গ্রহণযোগ্য হতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে? একটা লিস্ট করে বলো দেখি। স্যার, শর্তগুলো হলো বিবৃতিদাতা মারা গেছেন, বিবৃতিটা মৃত্যুর কারণ বা ঘটনার সঙ্গে সম্পর্কিত, এটা মৌখিক, লিখিত বা ইশারায়ও দেওয়া যেতে পারে, আর সবচেয়ে জরুরি হলো স্বেচ্ছায় ও নিরপেক্ষভাবে দিতে হবে, ঠিক যেন একটা ডিটেকটিভ কেসের সত্য খুঁজে বের করার মতো। অসাধারণ রিনা, তুমি তো একদম কোড ব্রেকার হয়ে গেছো। কিন্তু এই শর্তগুলোর পেছনে কোন আইনের হাত আছে বলতে পারবে? স্যার, এই গোপন রহস্য লুকিয়ে আছে সাক্ষ্য আইনের ৩২-এর ১ ধারাতে। এটা হলো প্রধান সূত্র। একদম ঠিক। আর যদি আমাদের পুলিশ অফিসাররা রেকর্ড করেন, তাহলে কোন বিধিগুলো মনে রাখতে হবে? এটা কিন্তু আমাদের পুলিশি রহস্য। ও, সেটা হলো পিআরবি বিধি ২৭৭ থেকে ২৮১ পর্যন্ত, ঠিক যেন গোয়েন্দাদের হ্যান্ডবুকের মতো। পারফেক্ট। তাই তো বলি, মারা, কারণ, প্রকার, স্বেচ্ছায়, এই ৪ শর্তে হয় ডিডি রায়। এই মন্ত্রটা মনে রাখলে কোনো জবানবন্দি তোমার চোখ এড়াতে পারবে না। মারা, কারণ, প্রকার, স্বেচ্ছায়, এই ৪টা মনে রাখলেই হবে স্যার। একদম। এই ৪টে মূল শর্ত, এইগুলো পূরণ হলেই জবানবন্দি গ্রহণযোগ্য হবে। তবে মনে রেখো, বিচারক কিন্তু সব দিক বিচার করেই সিদ্ধান্ত নেবেন। রিনা, তুমি তো এখন জবানবন্দির শর্তাবলীর পাকা খেলোয়াড়। কিন্তু এই খেলার নিয়মগুলো কোন বইতে লেখা আছে? মানে কোন ধারার বিধিতে এই শর্তগুলো লুকিয়ে আছে? দেখি তোমার গোয়েন্দা জ্ঞান কত গভীর। স্যার, এই রহস্যের সমাধান তো আমার ডিকশনারিতে। সাক্ষ্য আইনের ৩২-এর ১ ধারা আর আমাদের পুলিশের জন্য পিআরবি বিধি ২৭৭ থেকে ২৮১, এরাই তো মূল শর্তের উৎস। মারা, কারণ, প্রকার, স্বেচ্ছায়, এই ৪ শর্তে হয় ডিডি রায়। এই মন্ত্রই তো আমার পথপ্রদর্শক। রিনা, এবার আসি একেবারে ব্যবহারিক ক্ষেত্রে। একজন পুলিশ অফিসার হিসাবে তুমি যখন মাঠে থাকবে, তখন কিভাবে মৃত্যুশয্যায় থাকা একজন ব্যক্তির জবানবন্দি গ্রহণ করবে? অর্থাৎ পিআরবি অনুযায়ী মৃত্যুশয্যায় জবানবন্দি গ্রহণের নিয়ম লেখো। এটা কিন্তু তোমার পদোন্নতির জন্য খুব জরুরি। স্যার, পিআরবি বিধিগুলো কি তাহলে খুব গুরুত্বপূর্ণ? মানে এগুলো ছাড়া আমাদের পুলিশি জীবন কি অচল? রিনা, অবশ্যই। এইগুলোই তো আমাদের কাজ করার গাইডলাইন। ভাবো, যুদ্ধক্ষেত্রে যেমন মানচিত্র আর দিক নির্দেশনা লাগে, আমাদের কাজও তেমনই। শোনো, যখন কোনো ব্যক্তি গুরুতর আহত বা মৃত্যুর দ্বারপ্রান্তে থাকে এবং পুলিশের কাছে বিবৃতি দেয়, তখন আমাদের কিছু সিক্রেট মিশন আছে। সিক্রেট মিশন? বলুন স্যার, আমি শুনতে প্রস্তুত। প্রথমত, পিআরবি বিধি ২৭৭ অনুযায়ী ম্যাজিস্ট্রেটকে দ্রুত জানাতে হবে, যেন তিনি এসে জবানবন্দি নিতে পারেন, ঠিক যেন স্পেশাল ফোর্সের আগমন। আর যদি ম্যাজিস্ট্রেট না আসেন, তখন কি করব স্যার? আমরা কি অসহায় হয়ে বসে থাকব? কখনোই নয়। তখনই পিআরবি বিধি ২৭৮ অনুযায়ী পুলিশ অফিসার নিজেই জবানবন্দি নিতে পারবেন। আমরা তো আর সহজে হাল ছাড়ার পাত্র নই। বাহ, তার মানে না থাকলে নিজেই নাও। দারুণ। আর লেখার সময়? পিআরবি বিধি ২৭৯ অনুযায়ী বিবৃতি তার নিজের ভাষায় পরিষ্কার করে লিখতে হবে, তারিখ দিয়ে, সময় দিয়ে। আর ২৮০ বিধি অনুযায়ী সম্ভব হলে স্বাক্ষর বা টিপসই নেবে। ডাক্তারের উপস্থিতি থাকলে তো কথাই নেই। তার মানে ২৭৭ ম্যাজিস্ট্রেট ডাক, ২৭৮ নিজেই নাক, ২৭৯ ভাষায় লেখো, ২৮০ সইয়ে রেখো, ২৮১ ডাক্তার দেখো। এই মন্ত্রটা এখন আমার ঠোঁটস্থ। একদম। এই ৫টা বিধি মনে রাখলে তুমি মৃত্যুশয্যায় জবানবন্দি গ্রহণ অভিযানে একজন সত্যিকারের নায়ক হয়ে উঠবে রিনা। ২৭৭ ম্যাজিস্ট্রেট ডাক, ২৭৮ নিজেই নাক, ২৭৯ ভাষায় লেখো, ২৮০ সইয়ে রেখো, ২৮১ ডাক্তার দেখো। স্যার, এটা তো দারুণ টিপস। তাহলে আমি যদি কোনো এমার্জেন্সিতে পড়ে যাই, তাহলে এই 5টা নিয়ম মনে রাখলেই হবে? হ্যাঁ, এই 5টা বিধি মনে রাখলে তুমি অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারবে। কারণ সঠিক নিয়ম না মানলে বিবৃতি অগ্রহণযোগ্য হতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ। রিনা, তুমি তো পিআরবির সব কৌশল শিখে নিয়েছ। তাহলে বলো তো দেখি, এই যে মৃত্যুশয্যায় জবানবন্দি গ্রহণের এত নিয়ম, এগুলো আসলে কোন পিআরবি বিধিতে লেখা আছে? দেখি তোমার গোয়েন্দা ফাইল কতটা আপডেট। স্যার, এই রহস্যের সমাধান তো আমার আঙ্গুলের ডগায়।
পিআরবি বিধি ২৭৭ থেকে ২৮১, এরাই তো সব নিয়মের মাস্টার প্ল্যান। ২৭৭ ডাক, ২৭৮ নাক, ২৭৯ লেখো, ২৮০ সইয়ের রেখো, ২৮১ ডাক্তার দেখো। এই মন্ত্রই তো আমাকে শিখিয়েছে। তুমি তো এখন একজন পাকা জবানবন্দি গ্রহণকারী হতে যাচ্ছ। কিন্তু শুধু নিয়ম জানলেই তো হবে না, কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে। কারণ চালাক আইনজীবীরা কিন্তু ছোটখাটো ভুলও বড় করে দেখায়। বলো তো, মৃত্যুকালীন জবানবন্দি গ্রহণের সময় কোন সতর্কতা অবলম্বন করতে হয়? স্যার, চালাক আইনজীবীর কথা শুনেই তো ভয় পেয়ে গেলাম। আমার মনে হয় যে বিবৃতি দিচ্ছে তার মানসিক অবস্থা ঠিক আছে কিনা সেটা দেখা জরুরি, নয়তো পরে সব ভণ্ডুল হয়ে যাবে। হাহা, একদম ঠিক বলেছ। আইনজীবী তো আর এমনি এমনি চালাক উপাধি পায়নি, তাই আমাদেরও কিছু গোয়েন্দা সতর্কতা অবলম্বন করতে হবে। গোয়েন্দা সতর্কতা? দারুণ! কি কি স্যার? প্রথমত, চিকিৎসকের মতামত নিয়ে বিবৃতিদাতার মানসিক অবস্থা যাচাই করবে। সে কি আসলেই সুস্থ মস্তিষ্কে কথা বলছে নাকি ধুকতে ধুকতে কিছু বলছে, সেটা নিশ্চিত করা চাই। ওহ, তাহলে তো বুঝলাম। রোগীর মাথার তার ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে। একদম। দ্বিতীয়ত, চাপমুক্ত স্বতঃস্ফূর্ত বিবৃতি নেবে। কোনো রকম জোর জবরদস্তি বা ভয় দেখিয়ে জবানবন্দি নিলে সেটা ভূতের জবানবন্দি হয়ে যাবে। তার মানে কেউ যেন বন্দুক ঠেকিয়ে কথা না বলায়, খুব জরুরি পয়েন্ট। ঠিক তাই। আর তারিখ, সময়, স্থান পরিষ্কার করে লিখবে, নইলে কিন্তু অদৃশ্য জবানবন্দি হয়ে যাবে। সম্ভব হলে স্বাক্ষর বা টিপসই নেবে। তারিখ, সময়, স্থান আর সই, এগুলো তো আমার মুখস্থ। আর হ্যাঁ, সম্ভাব্য সাক্ষীর স্বাক্ষর সংযুক্ত করা, বিশেষ করে নন পুলিশ সাক্ষী, যেন কেউ পক্ষপাতিত্বের অভিযোগ না তুলতে পারে। তার মানে মন, চাপ, সময়, সই, সাক্ষী, হুবহু ভাই, এই মন্ত্রই তো আমাকে রক্ষা করবে। ঠিক তাই রিনা। সাক্ষ্য আইন ৩০-এর ১ ধারা এবং পিআরবি বিধি ২৭৯, ২৮০ এবং ২৮১, এগুলোই তোমার আসল সুরক্ষা কবচ। এই সতর্কতাগুলো মানলে কোনো চালাক আইনজীবীর সাধ্য নেই তোমার জবানবন্দিকে বাতিল করার। মন, চাপ, সময়, সই, সাক্ষী, হুবহু ভাই, তার মানে শুধু যা বলা হচ্ছে তা লেখাই নয়, বরং সেটার পেছনের পরিস্থিতিও দেখতে হবে। একদম ঠিক। এটাই একজন ভালো অফিসারের বৈশিষ্ট্য। রিনা, তুমি তো এখন জবানবন্দির সতর্কতা নিয়ে বেশ ওয়াকিবহল, কিন্তু এই গোপন টিপসগুলো কোন ধারার জাদুতে আর কোন বিধির মন্ত্রণায় লুকানো আছে, দেখি তোমার গোয়েন্দা মস্তিষ্ক কতটা তীক্ষ্ণ। স্যার, এই রহস্য তো এখন আমার ডায়েরিতে লেখা। সাক্ষ্য আইনের ৩২-১ ধারা আর আমাদের পুলিশের জন্য পিআরবি ২৮৯, ২৮০ আর ২৮১, এরাই তো আমার সতর্কতার মূল চাবিকাঠি। মন, চাপ, সময়, সই, সাক্ষী, হুবহু ভাই, এই মন্ত্রী তো আমাকে শিখিয়েছে। রিনা, এতক্ষণ তো লিখিত জবানবন্দি নিয়ে কথা হলো, কিন্তু যদি কেউ মৌখিকভাবে কিছু বলে আর সেই মুহূর্তে লেখার সুযোগ না থাকে, তাহলে সেটা কিভাবে আদালতে প্রমাণ হবে? মৃত্যুকালীন জবানবন্দি মৌখিকভাবে প্রদান করা হলে তা কিভাবে আদালতে প্রমাণ করা হয়? স্যার, মৌখিক হলে তো যিনি শুনেছেন তিনি সাক্ষী হবেন, তাই না? নাকি মৌখিক কথার কোনো মূল্যই নেই? একদম, খুব সোজা। মৌখিক কথার মূল্য আছে, তবে তার জন্য একজন শুনিয়েরা সাক্ষী দরকার। শুনিয়েরা সাক্ষী? সেটা আবার কি স্যার? হা হা, শুনিয়েরা সাক্ষী মানে হল যে ব্যক্তি মৌখিক বিবৃতি শুনেছেন তিনি আদালতে এসে বিবৃতির সময়, স্থান এবং শব্দ হুবহু বলবেন, ঠিক যেন টেপ রেকর্ডার। তার মানে একজন মানব টেপ রেকর্ডারই যথেষ্ট। আর একাধিক সাক্ষী থাকলে কি তাদের কথা মিলতে হবে? অবশ্যই, একাধিক সাক্ষী থাকলে তাদের বয়ান মিলতে হবে। আর এই সব কিছুর ক্ষমতা আসে সাক্ষ্য আইন ৬০ ও ৩২-১ ধারা থেকে। যদি থানায় দেওয়া হয় তবে পিআরবি ২৬৬ অনুযায়ী লিখিতভাবে রেকর্ড করতে হবে। তাই তো বলি, মৌখিক হলে শোনো ভাই, সাক্ষী হয়ে আদালতে যাই। মৌখিক হলে শোনো ভাই, সাক্ষী হয়ে আদালতে যাই, তাহলে তো আর কোনো সমস্যা নেই। একদম, সমস্যার সমাধান হলই বলে। রিনা, তুমি তো এখন আইনের মৌখিক প্রমাণ নিয়ে বেশ অভিজ্ঞ, কিন্তু বলো তো দেখি, এই মৌখিক জবানবন্দি কোন ধারা আর বিধির জাদুতে আদালতে কাজের কাজই হয়? দেখি তোমার স্মৃতিতে কতটা ধারা আছে। আত্মবিশ্বাসের সাথে। স্যার, এই রহস্য তো এখন আমার গোয়েন্দা কেসের মতো পরিষ্কার। সাক্ষ্য আইনের ৬০ আর ৩২-১ ধারা আর আমাদের পুলিশের জন্য পিআরবি ২৬৬ বিধি, এরাই তো সব মৌখিক ম্যাজিকের মূল সূত্র। মৌখিক হলে শোনো ভাই, সাক্ষী হয়ে আদালতে যাই, এই মন্ত্রই তো আমাকে শিখিয়েছে। রিনা, এবার একটা গল্পের মাধ্যমে পুরো ব্যাপারটা পরিষ্কার করা যাক। গল্পের ছলে দেখা যাক একটি চিত্রিত উদাহরণ দিয়ে কিভাবে মৃত্যুসজ্জার জবানবন্দির প্রাসঙ্গিকতা প্রমাণিত হয়। মন দিয়ে শোনো। জি স্যার, আমি প্রস্তুত। ধরো, সুমনকে রাস্তায় ছুরি মেরেছে শামীম। সুমন রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি।
সেখানে পুলিশ তাকে খুব কষ্টে বলে আমাকে শামীম ছুরি মেরেছে। একজন চিকিৎসকও তখন সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি সুমনের মানসিক অবস্থার ব্যাপারে নিশ্চিত করেন। পুলিশ দ্রুত সেই বিবৃতি রেকর্ড করে। এর কিছুক্ষণ পরই সুমনের মৃত্যু হয়। তারপর কি হলো স্যার? শামীম কি ধরা পড়ল? সেখানেই তো আসল আইনি খেলা। শুনো, সুমনের এই যে শেষ কথাগুলো, এটাই আমাদের সেই রহস্যময় মৃত্যুকালীন জবানবন্দি। তার মানে এর আইনগত মূল্য আছে, ঠিক যেন গল্পের শেষ ক্লু। একদম। আদালতে এর দারুণ গ্রহণযোগ্যতা আছে, কারণ প্রথমত জবানবন্দিটা সুমনের মৃত্যুর কারণ নিয়ে, মানে শামীম যে ছুরি মেরেছে। দ্বিতীয়ত সুমন মারা গেছে। তার মানে মোরা মানুষ যা বলে তাই আইন মানে, এই মন্ত্র তো এখানেও কাজে দিচ্ছে। ঠিক তাই। আর তৃতীয়ত চিকিৎসক আর পুলিশ সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি জবানবন্দিটাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। তার মানে চুরি, শামীম, মৃত্যু আর জবান, এই তো ডিডির প্রমাণ। স্যার, এটা তো সিনেমার প্লটের মতো সোজা। একদম। এই 3টে পয়েন্টই হল সাক্ষ্য আইনের ৩২(১) ধারা আর পিআরবি বিধি ২৭৭ থেকে ২৮১-র মূল রহস্য। এবার বুঝলে তো ডিডি কেন এত শক্তিশালী প্রমাণ? চুরি, শামীম, মৃত্যু আর জবান, এই তো ডিডির প্রমাণ। স্যার, তাহলে তো সহজেই বোঝা গেল, এর মানে ঘটনার সাথে সরাসরি সম্পর্ক এবং মৃত্যুর নিশ্চিত হওয়াটাই মূল ব্যাপার। ঠিক ধরেছ। গোয়েন্দা রিনা এখন পুরোপুরি অ্যাকশনে। রিনা, তুমি তো এখন গল্পের মাধ্যমেও আইন বোঝো। তাহলে বলো তো দেখি, সুমনের গল্পের সেই মৃত্যুকালীন জবানবন্দির প্রাসঙ্গিকতা কোন ধারার বিধির জাদুতে আদালতে প্রমাণিত হয়? দেখি তোমার গোয়েন্দা ফাইল কতটা আপডেট। স্যার, এই রহস্য তো এখন আমার নখদর্পণে। সাক্ষ্য আইনের ৩২(১) ধারা আর পিআরবি বিধি ২৭৭ থেকে ২৮১, এরাই তো সুমনের গল্পের মূল চাবিকাঠি। চুরি, শামীম, মৃত্যু আর জবান, এই তো ডিডির প্রমাণ। এই মন্ত্রই তো আমাকে শিখিয়েছে। রিনা, তুমি তো এখন বেশ আত্মবিশ্বাসী, কিন্তু আইন সবসময় সরল পথে চলে না। অনেক সময় মনে হতে পারে যে সব প্রমাণ থাকা সত্ত্বেও আসামি খালাস পেয়ে গেল। বলতো, মৃত্যুকালীন জবানবন্দি থাকলেও আসামি খালাস পেতে পারে, এই বক্তব্য ধারা ৩২(১), ১৫৫ ও ১৫৭ আলোকে ব্যাখ্যা করো। এটা কিন্তু আসল বুদ্ধি পরীক্ষার প্রশ্ন। এটা কেমন কথা স্যার? ডিডি থাকলে তো আসামির শাস্তি হওয়া উচিত, খালাস কিভাবে পাবে? এটা তো আমার গোয়েন্দা বুদ্ধি বাইরে। এখানেই তো আইনের আসল প্যাচ। শোনো, ডিডি থাকলেই যে সব সময় আসামি ধরা পড়বে এমনটা নয় রিনা। মানে ডিডি কি তাহলে সবসময় ব্রহ্মাস্ত্র নয়? একদম। সাক্ষ্য আইনের ৩২(১) ধারা বলে মৃত ব্যক্তির মৃত্যুর আগের বিবৃতি আদালতে গ্রহণযোগ্য, কিন্তু এই ধারা কোথাও বলেনি যে এটা স্বয়ংক্রিয়ভাবে সত্যের সনদ। আদালতকে এর বিশ্বস্ততা যাচাই করতে হয়। বিশ্বস্ততা, সেটা আবার কি স্যার? ধরো, ধারা ১৫৫ অনুযায়ী সাক্ষীর বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যদি বিবৃতিদাতা বিভ্রান্ত ছিল বা তাকে জোর করে কিছু বলানো হয়েছিল, তাহলে ডিডির বিশ্বস্ততা কমে যায়, ঠিক যেন গল্পের চরিত্রেরই কিছু গোপন দুর্বলতা। ও, তার মানে যিনি বিবৃতি দিয়েছেন তার মানসিক অবস্থা বা তার ওপর কোনো চাপ ছিল কিনা সেটাও দেখা হবে। একদম। আর ধারা ১৫৭ অনুযায়ী আইনজীবীরা সাক্ষীর বক্তব্যকে খাটো করার জন্য অবমাননাকর প্রশ্ন করতে পারেন। মৃত ব্যক্তি যদিও নেই, তার জবানবন্দি অন্য সাক্ষীর মাধ্যমে যাচাই করা হয়। তার মানে ডিডি থাকলেও আসামিকে খালাস দেওয়া যেতে পারে যদি জবানবন্দিতে অস্পষ্টতা থাকে বা মনে হয় জোর করে নেওয়া হয়েছে অথবা অন্য প্রমাণ তার বিরুদ্ধে যায়। ঠিক ধরেছ, এটাই আইনের সূক্ষ্মতা। তাই তো বলি, ডিডি আছে, খালাসও আছে, বিশ্বস্ততা যেখানে নাচে। ডিডি আছে, খালাসও আছে, বিশ্বস্ততা যেখানে নাচে। স্যার, এটা তো দারুণ টিপস। আইনটা তাহলে শুধু কালো আর সাদা নয়, অনেক ধূসরও। একদম। আইনকে বুঝতে হলে এই ধূসর অংশগুলো চিনতে হবে রিনা। ডিডি আছে, খালাসও আছে, বিশ্বস্ততা যেখানে নাচে। তার মানে শুধু ডিডি থাকলেই হবে না, সেটার বিশ্বস্ততাও প্রমাণ করতে হবে। খুবই জটিল স্যার। জটিল নয় রিনা, সূক্ষ্ম। আইনকে বুঝতে হলে এই সূক্ষ্মতাগুলো বুঝতে হবে। রিনা, তুমি তো এখন আইনের প্যাঁচগুলো ধরতে শুরু করেছ।
তাহলে বলো দেখি, একটা মৃত্যুকালীন জবানবন্দি থাকা সত্ত্বেও আসামি খালাস পেয়ে যেতে পারে, এই জটিল রহস্য কোন কোন ধারার বিধির খেলা? দেখি তোমার গোয়েন্দাজ্ঞান কত গভীর। স্যার, এই রহস্যের সমাধান তো আমার ডিকশনারিতে লেখা। সাক্ষ্য আইনের ৩২-এর ১, ১৫৫ আর ১৫৭ ধারা, এরাই তো এই খালাস রহস্যের মূল চাবিকাঠি। ডিডি আছে, খালাসও আছে, বিশ্বাসযোগ্যতা যেখানে নাচে, এই মন্ত্রই তো আমাকে শিখিয়েছে। রিনা, এবার একেবারে শেষের প্রশ্ন। তুমি যখন একজন সিনিয়র পুলিশ অফিসার হবে, তখন বাস্তবে কিভাবে মৃত্যুসজ্জার জবানবন্দি গ্রহণ করবে, যাতে সেটা আইনি রূপে কার্যকর হয়? এটা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন পুলিশ অফিসার হিসেবে আপনি কিভাবে মৃত্যুসজ্জার জবানবন্দি গ্রহণ করে তা আইনি রূপে কার্যকর করবেন? স্যার, আমি এখন সব নিয়ম জানি। খুব ভালো। তাহলে বলো, তোমার অপারেশন ডিডি এর পরিকল্পনা কি? কিভাবে তুমি মাঠ পর্যায়ে এটা সামলাবে? স্যার, আমার প্রথম কাজ হবে চিকিৎসকের মতামত নেওয়া। দেখব ব্যক্তি ঠিকঠাক কথা বলার মতো অবস্থায় আছে কিনা, নাকি অর্ধেক জ্ঞান নিয়ে পড়ে আছে। একদম ঠিক। মাথার তার ঠিক না থাকলে তো বিপদ। তারপর যদি ম্যাজিস্ট্রেট সাহেব লেট হন, তবে আমি নিজেই বিবৃতি নেব, আর সময়, স্থান আর হুবহু কথাগুলো লিখে ফেলব, ঠিক যেন গোয়েন্দা ছবির নিখুঁত নোট। সাবাস। আর স্বাক্ষর বা টিপসই, ওটা কি অপশনাল? মোটেই না স্যার, যতটা সম্ভব স্বাক্ষর বা টিপসই নেব, আর চিকিৎসক আর অন্য সাক্ষীদের স্বাক্ষরও নিশ্চিত করব। সবশেষে এই পুরো জিনিসটা জিডি আর মামলার নথিপত্রে সযত্নে ঢুকিয়ে দেব। দারুণ রিনা, একদম পারফেক্ট। এক্ষেত্রে প্রযোজ্য বিধি ও ধারা: সাক্ষ্য আইন ধারা ৩২-এর ১ এবং পিআরবি বিধি ২৭৭ থেকে ২৮১ পর্যন্ত। যদি থানায় এফআইআর হিসেবে রেকর্ড হয়, তবে পিআরবি বিধি ২৬৬ মোতাবেক হবে। টিপস হল, পুলিশের কাজ নিয়মবাজ, ডিডি সফল, ন্যায় কাজ। পুলিশের কাজ নিয়মবাজ, ডিডি সফল, ন্যায় কাজ। স্যার, আমি এখন মনে হচ্ছে পদোন্নতির পরীক্ষা একদম ফাটিয়ে দেব। রিনা, তুমি তো এখন একজন পাকা গোয়েন্দা। তাহলে বলো তো দেখি, একজন পুলিশ অফিসার হিসেবে তুমি মৃত্যুসজ্জার জবানবন্দি গ্রহণ করে সেটাকে কিভাবে আইনি অস্ত্র বানাবে? কোন ধারা আর বিধির জাদু এখানে কাজ করবে? স্যার, এই রহস্য তো এখন আমার ডিকশনারিতে লেখা। সাক্ষ্য আইনের ৩২-এর ১ ধারা আর আমাদের পুলিশের জন্য পিআরবি বিধি ২৭৭ থেকে ২৮১, এরাই তো সব ম্যাজিকের মূল সূত্র। পুলিশের কাজ নিয়মবাজ, ডিডি সফল, ন্যায় কাজ, এই মন্ত্রই তো আমাকে শিখিয়েছে। ফাটিয়ে দিও, কিন্তু আইন ভেঙে নয়। তুমি এখন মৃত্যুকালীন জবানবন্দির রহস্য পুরোপুরি ভেদ করে ফেলেছ। আজকের আলোচনা যদি আপনাদের উপকারে আসে, তাহলে আপনার বন্ধুর সাথেও শেয়ার করুন। আর পড়তে থাকুন মন দিয়ে, কারণ আইন শুধু পাশ করার জন্য নয়, ন্যায়ের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্বে আইনের নতুন কোনো রহস্য উন্মোচন করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।